আজকের মডেল পেপার 3-তে আমরা আবার 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম। এই মক টেস্টগুলি সব সময় তোমরা করবে এবং প্রত্যেকটা মক টেস্টের প্রশ্নের মধ্যে ওটার একটা সম্পর্ক এবং মিল দেখতে হবে। যেগুলি মিল রয়েছে বা একদম ঘুরিয়ে দেওয়া আছে বা উল্টে পাল্টে দেওয়া আছে সেগুলি কিন্তু উত্তর আমি ব্যাখ্যা দিইনি, সেগুলি তো আমরা শুধু উত্তর বলে দিয়েছি। তো এই মডেল পেপার 3-এর প্রশ্নগুলি একবার দেখে নাও। চলে যাই প্রশ্নতে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভূমির ক্ষয় প্রতিরোধে কোনটি সর্বোত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? রাসায়নিক সার প্রয়োগ, বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, নদী শোষণ বা নদী শাসন। তো উত্তর এখানে হয়ে যাবে বৃক্ষরোপণ। ভূমি ক্ষয়ের প্রতিরোধের সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে বৃক্ষরোপণ। উত্তর সি, বৃক্ষরোপণ। গাছ লাগানো। পরবর্তী প্রশ্ন, প্লাবন ভূমি গঠনে জন্য কোন প্রধান ভূমিকা পালন করে কোনটি? হিমবাহ, নদী, আগ্নেয়গিরি, প্লাবন। তো উত্তর হচ্ছে এটা প্রবণ বলতে হচ্ছে কি বায়ু। তো উত্তর হবে এখানে নদী। প্লাবন ভূমি গঠন করে নদী। উত্তর বি, নদী প্লাবন ভূমি গঠন করে। 3 নম্বর প্রশ্ন, ভূত্বকের সবচেয়ে কঠিন শিলা কোনটি? সবচেয়ে কঠিন শিলা কোনটি? চুনাপাথর, স্যান্ডস্টোন, গ্রানাইট, বাসল্ট। তো সবচেয়ে কঠিন শিলা এর মধ্যে রয়েছে গ্রানাইট। উত্তর সি, গ্রানাইট। পরবর্তী প্রশ্ন, গলন ক্রিয়ার ফলে তৈরি ভূমিরূপ। গলন ক্রিয়ার ফলে তৈরি ভূমিরূপ কি? মরুভূমি, ডেল্টা, গ্লেসিয়াল হ্রদ, প্লেটু। তো উত্তর হচ্ছে গ্লেসিয়াল হ্রদ, যেটা বরফ গলনের ফলে সৃষ্টি হয়। তো গলন ক্রিয়ার ফলে তৈরি ভূমিরূপ হচ্ছে গ্লেসিয়াল হ্রদ। উত্তর সি। 5 নম্বর প্রশ্ন, উপত্যকার আকার ইউ আকৃতি হয়। কোন উপত্যকার আকার ইউ আকৃতি হয়? নদীর ক্ষয়ের ফলে গঠিত উপত্যকা, বায়ুর ক্ষয়ের ফলে, হিমবাহের ক্ষয়ের ফলে, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে। তো ইউ আকৃতি উপত্যকা হচ্ছে হিমবাহের ক্ষয়ের ফলে তৈরি হয়, যেটি হিমবাহের সমুদ্রে যেখানে পড়ে সেখানে এই ইউ আকৃতির উপত্যকা তৈরি হয় হিমবাহের ক্ষয়ের ফলে, ক্ষয়কার্যের ফলে। উত্তর হবে এখানে সি। পরবর্তী প্রশ্ন, নিউম্যাটিক অ্যাকশন নদীতে কোথায় দেখা যায়? নদীতে, সমুদ্রে, আগ্নেয়গিরিতে, মরুভূমিতে। নিউম্যাটিক অ্যাকশন, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিউম্যাটিক অ্যাকশন কোথায় দেখা যায়? এটি আগ্নেয়গিরিতে দেখা যায় নিউম্যাটিক অ্যাকশন। উত্তর সি, আগ্নেয়গিরি। সমুদ্রের কোন সমুদ্র স্রোত? গালফ স্ট্রিম এটি কেমন সমুদ্র স্রোত? উষ্ণ স্রোত, শীতল স্রোত, চক্রাকার স্রোত, উপকূল ভিত্তিক স্রোত। তো উত্তর হচ্ছে এটি একটি উষ্ণ স্রোত, গালফ স্ট্রিম। এই গালফ স্ট্রিম বা গালফ অফ মেক্সিকো থেকে উৎপন্ন হয়ে এটি একদম ইউরোপ পর্যন্ত যায়। এটি একটি উষ্ণ স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত হচ্ছে গালফ স্ট্রিম। এটি একটি বিখ্যাত স্রোত। পরবর্তী প্রশ্ন, সাগরের সবচেয়ে লবণাক্ত অঞ্চল কোনটি? ধ্রুবীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল, পশ্চিম ইউরোপ অঞ্চল। তো উত্তর হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল। এটি সবচেয়ে বেশি লবণাক্ত হয়, উপক্রান্তীয় অঞ্চল। উত্তর সি, উপক্রান্তীয় অঞ্চল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উষ্ণ সমুদ্র স্রোত নয়? শীতল সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোত নয় কোনটি? কোরিওলিস স্রোত, ক্যানারি স্রোত, ব্রাজিল স্রোত, কুরেশীয় স্রোত। তো উষ্ণ সমুদ্র স্রোত নয়, ঠান্ডা স্রোত কোনটি? এটি হলো ক্যানারি স্রোত। ক্যানারি স্রোত হচ্ছে একটি শীতল স্রোত। ব্রাজিল স্রোত, কুরেশীয় স্রোত এবং কোরিওলিস স্রোত, এগুলি এই 3টি হচ্ছে উষ্ণ স্রোত, আর শীতল স্রোত হচ্ছে ক্যানারি স্রোত। উত্তর বি, ক্যানারি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। সমুদ্র খাত: সুন্দা খাত, কুয়েতো রিকো খাত, মারিয়ানা খাত, ফিলিপাইন খাত। উত্তর হচ্ছে মারিয়ানা খাত। এটি কিন্তু আগের আমাদের সেটে ছিল। পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। তো আগের প্রশ্ন হচ্ছে একটু বলে দিই, যে 9 নম্বর প্রশ্ন, উষ্ণ স্রোত, এই ক্যানারি স্রোত কোথায় দেখা যায়? এটি হচ্ছে আমাদের যে ইউরোপ উপকূল, এই ইউরোপ উপকূল থেকে ভেঙে গিয়ে নিচে এসে
আমাদের আফ্রিকা পর্যন্ত আসে। তো এই আফ্রিকার যে বৃহত্তম ডেজার্ট সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমির উৎপত্তিতে এই ক্যানারি স্রোতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি একটি শীতল স্রোত এখানে, তাই এই যে মরুভূমি এখানে যে আর্দ্রতা এটি গ্রহণ করে নেয়। আর্দ্র হয় না, সমুদ্রের পানি আর্দ্রতা কমে যায়, ফলে এখানে বৃষ্টিপাত কম হয়। এই মরুভূমির উৎপত্তির পেছনে এই ক্যানারি স্রোতের বিশাল বড় একটা প্রভাব রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। এটা মারিনা ট্রেঞ্চ। মারিনা ট্রেঞ্চের গভীরতা কত? এখানে মনে রাখবে মারিনা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে 11,000 মিটার, 11,036 মিটার। এটা তোমরা মনে রাখবে যে 11,036 মিটার এই মারিনা ট্রেঞ্চের বা মারিনা খাতের একটা এটা গভীরতা। পরবর্তী প্রশ্ন, ইনসোলেশন। ইনসোলেশন বলতে বোঝায় কি? ইনসোলেশন কি? পৃথিবীর নিজস্ব তাপ, বায়ুমণ্ডলের তাপ, সূর্য থেকে আগত তাপ, সমুদ্রের তাপ। উত্তর হচ্ছে সূর্য থেকে আগত তাপই হচ্ছে ইনসোলেশন। সূর্য থেকে আগত মোট তাপকেই বলা হয় ইনসোলেশন। উত্তর সি, সূর্য থেকে আগত তাপ। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক তাপমাত্রা কোথায় পাওয়া যায়? আমাদের পৃথিবীতে সর্বাধিক তাপমাত্রা কোথায় পাওয়া যায়? নিরক্ষীয় অঞ্চলে পাওয়া যায়, 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে পাওয়া যায়, 60 ডিগ্রি অক্ষাংশে পাওয়া যায়, মেরু অঞ্চলে পাওয়া যায়। তো সবচেয়ে বেশি তাপ কোথায় পাওয়া যায়? 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে পাওয়া যায়। উত্তর বি, 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, স্থলভাগে তাপমাত্রা বেশি ওঠানামা করে, তার কারণ কি? স্থল হচ্ছে শুষ্ক, স্থলে বিকিরণ বেশি হয়, স্থলের তাপ ধারণ ক্ষমতা কম করে, স্থল বেশি গরম হয়। তো স্থল তাপমাত্রা বেশি ওঠানামা করার কারণ হচ্ছে স্থলের তাপ ধারণ ক্ষমতা, এই তাপ ধারণ ক্ষমতা কম। উত্তর সি, তাপ ধারণ ক্ষমতা কম, তাড়াতাড়ি তাপ শোষণ করে এবং তাড়াতাড়ি তাপ রিলিজ করে। তো এই জন্য এখানে ওঠানামা করে, যে পার্থক্য, তাপের পার্থক্য সবচেয়ে বেশি হয় এই স্থলভাগে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, বায়ুর চাপ সর্বাধিক কোথায়? বায়ুর চাপ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে, 30 ডিগ্রি অক্ষাংশে, 60 ডিগ্রি অক্ষাংশে, মেরু অঞ্চলে। তো বায়ুর চাপ সবচেয়ে বেশি, বায়ুর চাপ কোথায়? উচ্চচাপ সবসময় বেশি করে মেরু অঞ্চলে। উত্তর ডি, মেরু অঞ্চলে বায়ুর চাপ সর্বাধিক। উত্তর ডি, মেরু অঞ্চল। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর সৃষ্টি হয়, মৌসুমী বায়ু কোথা থেকে সৃষ্টি হয়? তো এটিও আমরা পড়েছি। তো সমুদ্র স্রোতের কারণে হয়, পৃথিবীর ঘূর্ণনের ফলে হয়, স্থলভাগ ও জলভাগের তারতম্যের বা তাপমাত্রার পার্থক্যের কারণে হয়, চৌম্বকীয় বলের কারণে হয়। তো মৌসুমী বায়ুর সৃষ্টি হয় স্থলভাগ এবং জলভাগের তারতম্যের পার্থক্য, তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার তারতম্য এর কারণেই মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। উত্তর সি। 16 নম্বর প্রশ্ন, জেট স্টিম প্রধানত কোথায় পাওয়া যায়? জেট স্টিম কোথায় পাওয়া যায়? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে, সমুদ্রপৃষ্ঠে, মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। জেট স্টিম বা জেট বায়ু প্রবাহ কোথা দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল, ট্রপোস্ফিয়ার শেষ এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, এই মধ্যবর্তী স্থানে জেট স্টিম প্রবাহিত হয়। উত্তর এ। 17 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বেশি ঘন কোথায়? বেশি ঘন ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। তো ওজোন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। উত্তর বি, স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বৃষ্টিপাতের জন্য সবচেয়ে উপযুক্ত মেঘ কোনটি? বৃষ্টিপাতের জন্য? সিরাস মেঘ, কিউমুলাস মেঘ, নিম্ব স্ট্যাটাস মেঘ, স্ট্যাটাস মেঘ। এগুলো হচ্ছে মেঘের একটি ধরন এবং মেঘের প্রকার। তো সবচেয়ে উপযুক্ত মেঘ হচ্ছে নিম্ব স্ট্যাটাস মেঘ। এটি একটি মাঝারি এবং বেশিক্ষণ ধরে দীর্ঘ কিন্তু বৃষ্টিপাত হয় এখানেই, এই নিম্ব স্ট্যাটাস মেঘে। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় তৈরি হয় স্থলে, সমুদ্রের ওপর, উষ্ণ জলভাগে, নদীতে, ঠান্ডা জলরাশিতে। ঘূর্ণিঝড় সাইক্লোন তৈরি হয় সমুদ্রের ওপর উষ্ণ জলভাগে, ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বা সাইক্লোন সৃষ্টি হয়। পবন বেগ মাপার যন্ত্র কি? বায়ুর বেগ বা বায়ুর গতি মাপার যন্ত্র কি? ব্যারোমিটার, অ্যানোমিটার, হাইগ্রোমিটার, সাইক্লোনোমিটার। তো বায়ুর বেগ বা পবন বেগ মাপা হয় অ্যানোমিটারে। উত্তর বি, অ্যানোমিটার। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে কৃষ্ণ মাটি বেশি দেখা যায়? এটিও একটা রিপিটেড কোয়েশ্চেন। তো এটি উত্তর
পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, দাক্ষিণাত্য মালভূমি, হিমাচল প্রদেশ। তো উত্তর হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, উত্তর সি দাক্ষিণাত্য মালভূমি। কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি এই দাক্ষিণাত্য মালভূমিতে পাওয়া যায়। ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত এই দাক্ষিণাত্য মালভূমির ফলে এখানে কালো মাটি তৈরি হয়। হিউমাস সমৃদ্ধ, উত্তর সি দাক্ষিণাত্য মালভূমি। মাটির পিএইচ এর মান 7 হলে তা কি? পিএইচ, মাটির পিএইচ এর মান 7 হলে তা কি? আম্লীয় প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির, নিরপেক্ষ প্রকৃতির, বিষাক্ত প্রকৃতির। তো পিএইচ এর পরিমাণ যদি 7 হয় তো সেটা হচ্ছে নিরপেক্ষ। 7 হলে নিরপেক্ষ, 7 এর কম হলে এটি হবে আম্লিক, আর 7 এর বেশি হলে সেটি ক্ষারীয় হবে। 7 হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল। বেশি হলে হবে ক্ষারীয় এবং কম হলে হবে আম্লিক, অ্যাসিডযুক্ত। তো উত্তর হবে নিরপেক্ষ, 7 মান হলে সেটি নিরপেক্ষ মাটি। পরবর্তী প্রশ্ন, মরুভূমিতে কোন প্রকার উদ্ভিদ বেশি দেখা যায়? সাভানা, ক্যানিফার, জেরোফাইট, তুন্দ্রা। তো উত্তর হচ্ছে জেরোফাইট। এটি জেরোফাইট উদ্ভিদ হচ্ছে মরুভূমিতে দেখা যায়, এটি জল শোষণ কম করে। পরবর্তী প্রশ্ন, পরিবেশের ভারসাম্য রক্ষার কি প্রয়োজন? যে পরিবেশের ভারসাম্য রক্ষা করব তার জন্য কি প্রয়োজন? শিল্পায়ন প্রয়োজন, বনাঞ্চল সংরক্ষণের প্রয়োজন, জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজন, রাসায়নিক সার ব্যবহার প্রয়োজন। তো উত্তর হচ্ছে বনাঞ্চল সংরক্ষণ। বন সংরক্ষণ, এই পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বনের সংরক্ষণ দরকার। উত্তর বি। খাদ্য শৃঙ্খল শুরু হয়, খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? শিকারি থেকে, গাছ থেকে, সূর্য থেকে, তৃণভোজী থেকে। তো খাদ্য শৃঙ্খলটি শুরু হয় কিন্তু সূর্য থেকে। প্রথম হচ্ছে সূর্য তাপমাত্রাকে কোথায় দেয়? তৃণভোজীকে দেয়। তৃণভোজীর পরে কিন্তু কি হয়? প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। প্রথম হবে সূর্য থেকে, কিন্তু আমাদের সৌরজগতের শক্তির উৎস কিন্তু সূর্য। তো খাদ্য শৃঙ্খল শুরু হয় সূর্য থেকে, উত্তর সি সূর্য থেকে। পরবর্তী প্রশ্ন, কয়লা কি? পুনর্নবীকরণযোগ্য সম্পদ, জৈব সম্পদ, জীবাশ্ম জ্বালানি, নবীকরণযোগ্য সম্পদ। তো উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কয়লা জীবাশ্ম জ্বালানি, উত্তর সি জীবাশ্ম জ্বালানি। জীব বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ? কম বৃষ্টি, অতিরিক্ত খাদ্য, বন ধ্বংস, নদী প্রবাহ। তো উত্তর হচ্ছে জৈব বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ হচ্ছে বনভূমি ধ্বংস। বনভূমি ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ, উত্তর সি। পানির সঞ্চয়, এই পানির সঞ্চয়ের আধুনিক পদ্ধতি কি? ভূগর্ভস্থ ট্যাঙ্ক, রাসায়নিক ছিটানো, গাছ কাটা, উন্মুক্ত পুকুর। তো পানির সঞ্চয়ের আধুনিক পদ্ধতি হচ্ছে ভূগর্ভস্থ ট্যাঙ্ক, উত্তর এ ভূগর্ভস্থ ট্যাঙ্ক, উত্তর এ। পরবর্তী প্রশ্ন, কোন শিল্প সবচেয়ে বেশি জল ব্যবহার করে? কোন শিল্পে সবচেয়ে বেশি জল ব্যবহৃত হয়? টেক্সটাইল শিল্পে, ইস্পাত শিল্পে, কাগজ শিল্পে, সিমেন্ট শিল্পে। সবচেয়ে বেশি জল ব্যবহৃত হয় ইস্পাত শিল্পে, উত্তর বি। উত্তর হচ্ছে উত্তর এ টেক্সটাইল শিল্প, উত্তর এ টেক্সটাইল শিল্প, কাপড় শিল্প, এখানে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? তামা, কয়লা, তেল, সোনা। তো উত্তর হচ্ছে কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান সম্পদ হচ্ছে কয়লা। এখানে রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান কয়লা উত্তোলন কেন্দ্র এবং ভারতের প্রাচীনতম যে খনিজ, কয়লা খনিজ, এটি উৎপাদন কেন্দ্র হচ্ছে এই রানীগঞ্জ। পরবর্তী প্রশ্ন, পশ্চিম জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক কোন দেশে? কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি, ঘনত্ব সবচেয়ে বেশি? ভারত, বাংলাদেশ, চীন, আমেরিকা। তো জনঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে, উত্তর বি বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, নগরায়নের ফলে কি হয়? বন বৃদ্ধি হয়, কৃষির বিস্তার ঘটে, ঝুপড়ি বস্তি বৃদ্ধি ঘটে, জনসংখ্যা হ্রাস ঘটে। নগরায়নের ফলে কি হয়? ঝুপড়ি বসতি, এই ঝুপড়ি বসতির বৃদ্ধি ঘটে। এখানে নগরায়নের ফলে অন্যান্য গ্রাম থেকে শহরে মানুষ পলায়ন করে, এর ফলে এখানে ঝুপড়ি বসতি বেশি গড়ে ওঠে। নগরায়নের ফলে ঝুপড়ি বসতির বৃদ্ধি হয়, উত্তর সি। 33 নম্বর প্রশ্ন, কোনটি শৃঙ্খলিত ও রৈখিক বসতির উদাহরণ? রৈখিক বসতি একটি রেখা অনুযায়ী বসতি গড়ে ওঠে। সেটির উদাহরণ কোথা থেকে হয়? দ্বীপগ্রাম, নদীর ধারের বা পাড়ের বাড়ি, কেন্দ্রীয় শহর, পাহাড়ি গ্রাম। তো একটি নদীর আশেপাশে যে বাড়ি সেটেলমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে রৈখিক বা শৃঙ্খলিত বসতি, নদীর পাড়ের বাড়ি, উত্তর বি। 34 নম্বর প্রশ্ন, ভারতে যৌথ পরিবার প্রথা কোথায় বেশি প্রচলিত? যৌথ পরিবার, একসঙ্গে অনেকগুলি পরিবার একসঙ্গে একটা পরিবার হিসাবে বাস করে, তো কোথায়?
পশ্চিমবঙ্গে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, রাজস্থানে? তো উত্তর হচ্ছে রাজস্থান। উত্তর ডি, রাজস্থান। রাজস্থান গ্রামীণ সমাজে পরিবারের ঐক্য বেশি দেখা যায়। রাজস্থানে সবচেয়ে বেশি এই পরিবারের ঐক্য রয়েছে। উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, অভিবাসনের প্রধান কারণ? অভিবাসন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, গ্রাম থেকে শহরে চলে যায় অভিবাসন। তো তার প্রধান কারণ কি? উৎসব, খাদ্য, কাজ ও জীবিকা, ভাষা। তো অভিবাসনের প্রধান কারণ হচ্ছে কাজ এবং জীবিকা। উত্তর সি, কাজ ও জীবিকা। অন্তদেশীয় অভিবাসনের উদাহরণ কি? অন্তদেশীয় একটি দেশের মধ্যেই অভিবাসন, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া, একটা গ্রাম থেকে অন্য গ্রামে যায়, এটি হচ্ছে অন্তদেশীয় অভিবাসন। তো বিহার থেকে পাঞ্জাবে যাওয়া, নেপাল থেকে ভারতে যাওয়া, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়া, আসাম থেকে মেঘালয় যাওয়া। তো উত্তর হবে বিহার থেকে পাঞ্জাবে যাওয়া। উত্তর এ, বিহার থেকে পাঞ্জাব। না, আসাম থেকে মেঘালয়, এটিও একটা উত্তর হতে পারে, এখানে ভুল, অপশনটা একটু ভুল দেওয়া আছে। তো উত্তর হবে এ, বিহার থেকে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে দ্রুতগামী পরিবহন মাধ্যম কোনটি? সবচেয়ে দ্রুতগামী পরিবহন মাধ্যম রেল, নৌকা, হেলিকপ্টার, বিমান। তো সবচেয়ে দ্রুত হচ্ছে বিমান, এরোপ্লেন। উত্তর ডি, বিমান। সবচেয়ে পুরনো রেলপথ? ভারতের সবচেয়ে পুরনো রেলপথ কোনটি? প্রথম রেলপথ কোনটি সবচেয়ে পুরনো হবে, যেটি প্রথমে আবিষ্কৃত হয়েছে বা প্রথমে স্থাপিত হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে পুরনো। তো কোনটি? হাওড়া থেকে দিল্লি, মুম্বাই থেকে থানে, চেন্নাই থেকে ব্যাঙ্গালোর, দিল্লি থেকে আম্বালা। তো হচ্ছে মুম্বাই টু থানে, মুম্বাই থেকে থানে প্রথম কোথায়? 1853 সালে এটি হয়েছিল। লর্ড উইলিয়াম ডালহৌসি, লর্ড ডালহৌসি, সম্ভবত লর্ড ডালহৌসি এটি করেছিল মুম্বাই থেকে থানে 1857 সালে। তো এটি সবচেয়ে পুরনো রেলপথ, মুম্বাই থেকে থানে 1853 সালে। 1853 সালে লর্ড ডালহৌসি এটি চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, কলকাতা বন্দরের অপর নাম কি? কলকাতা বন্দরের অপর নাম কি? এনসোর, হলদিয়া, শ্যামাপ্রসাদ বন্দর, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, মেটিয়া বুরুজ। তো উত্তর হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আধুনিক নাম হচ্ছে কলকাতা, আধুনিক নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। উত্তর ডি, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতা বন্দরের আধুনিক নাম। পরবর্তী প্রশ্ন, সেতু সংযোগ কোথায় রয়েছে? সেতু সংযোগ কোথায় রয়েছে? কোচিন থেকে লাক্ষাদ্বীপ, কোচিন ও লাক্ষাদ্বীপ, রামেশ্বর ও ম্যানারদ্বীপ, কন্যাকুমারিকা ও শ্রীলঙ্কা, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ। রামেশ্বরম এবং ম্যানারদ্বীপ এর মধ্যে সেতু সংযোগ রয়েছে। উত্তর বি, রামেশ্বরম এবং ম্যানারদ্বীপ। পাম্বান সেতু, এই সেতুর নাম হচ্ছে পাম্বান সেতু। এই দুটি স্থানকে সংযোগ করেছে, রামেশ্বরম এবং ম্যানারদ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রধান নদী ব্যবস্থা কোনটি? প্রধান নদী ব্যবস্থাগুলি কি কি? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মহানদী, গোদাবরী, কাবেরী, যমুনা, সরস্বতী, কুশি, নর্মদা, তাপ্তি, সবরমতী বা সাবরমতী। তো এটির উত্তর হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রধান নদী হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? মহানন্দা, কোপাই, ভাগীরথী, ইচ্ছামতি। তো এই অপশনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে ভাগীরথী নদী। এটি গঙ্গা নদীর একটি শাখা নদী। উত্তর সি, ভাগীরথী। 43 নম্বর প্রশ্ন, রাবার চাষের উপযুক্ত অঞ্চল? রাবার চাষ কোথায় করা হয়? রাজস্থান, কর্ণাটক, কেরালা, গুজরাট। রাবার চাষ উপযুক্ত হচ্ছে কেরালায়। উত্তর সি, কেরালা। পরবর্তী প্রশ্ন, ভারতের রুটির ঝুড়ি বলা হয় মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, বিহার। ভারতের রুটির ঝুড়ি বলা হয় পাঞ্জাবকে। উত্তর সি, এখানে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, সেজন্য একে রুটির ঝুড়ি বলা হয়। উত্তর সি, পাঞ্জাব। গম এবং ধান এখানে প্রথম সারির চাষ। বিঘাপতি সবচেয়ে বেশি ধান এবং গম এই পাঞ্জাবে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্প মানে কি? বিদ্যুৎ শিল্প, যন্ত্রপাতির নির্মাণ শিল্প, খাদ্য প্রক্রিয়ান শিল্প, চিনি শিল্প। তো ইঞ্জিনিয়ারিং শিল্প মানে হচ্ছে যন্ত্রপাতির নির্মাণ শিল্প। উত্তর বি, যন্ত্রপাতির নির্মাণ শিল্প। চাষযোগ্য জমির তুলনায় উৎপাদনের হার বাড়াতে হবে। উৎপাদন হার কিসে বাড়াতে হবে? কৃষি জমি কমানোর মাধ্যমে এটি বাড়বে। রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে বাড়বে। আধুনিক প্রযুক্তি প্রয়োগে বাড়বে। জলাশয়ের সৃষ্টি করে এটি বাড়বে। তো উৎপাদন বাড়বে কোথায়? যেখানে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হবে। চাষযোগ্য জমির তুলনায় উৎপাদনের হার বাড়াতে কী ব্যবহার করা হবে? আধুনিক প্রযুক্তি প্রয়োগ করতে হবে। উত্তর সি।
ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? জামশেদপুর, রামগুন্ডাম, রানীগঞ্জ, ঝরিয়া। তো ঝাড়খণ্ডের ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি, আর সবচেয়ে প্রাচীন হচ্ছে রানীগঞ্জ, এটি মনে রাখবে। তো ঝাড়খণ্ডের ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি বা কয়লা ক্ষেত্র। মুম্বাই বন্দরের বিশেষত্ব কি? 8 নম্বর প্রশ্ন, মুম্বাই বন্দরের বিশেষত্ব কি? নদী বন্দর, প্রাকৃতিক গভীর জলবন্দর, কৃত্রিম বন্দর, শুষ্ক বন্দর। এটি হচ্ছে প্রাকৃতিক গভীর জলবন্দর। মুম্বাই বন্দর প্রাকৃতিক গভীর জলবন্দর। উত্তর বি। সোনার খনির জন্য কোলার বিখ্যাত, কোথাকার বিখ্যাত? এটি কর্ণাটকের, মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। তো কোলার গোল্ডফিল্ড বা কেজিএফ এটি কর্ণাটকে রয়েছে। উত্তর এ, কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, সার প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান কাঁচামাল। এই যে সার, রাসায়নিক সার, এর প্রক্রিয়াকরণের শিল্পের প্রধান কাঁচামাল কি? গ্যাস, কয়লা, তেল, বালি। তো উত্তর হচ্ছে গ্যাস। বিভিন্ন নাইট্রোজেন, ফসফরাস এগুলি গ্যাসগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে যে সার প্রক্রিয়াকরণ ব্যবস্থা বা এই সার প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে, এর কাঁচামাল হচ্ছে গ্যাস, বিভিন্ন গ্যাসীয় উপাদান। তো উত্তর হবে এ, বিভিন্ন গ্যাসীয় উপাদান বা গ্যাস। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া বা ভারত এর রাজনৈতিক মানচিত্রে কতগুলি রাজ্য রয়েছে? ভারতের রাজনৈতিক মানচিত্রে কতগুলি রাজ্য রয়েছে? 27টি, 28টি, 29টি, 30টি। তো উত্তর হবে 28টি। উত্তর বি, 28। 2019 সালের পর জম্মু কাশ্মীরের পুনর্গঠনের হয়, এর ফলে কিন্তু 28টি রাজ্য এই ভারতে রয়েছে। পরবর্তী প্রশ্ন, পয়েন্ট দ্বারা কোন তথ্য দেখানো হয়? মানচিত্রের কোনো পয়েন্ট দ্বারা কোন তথ্য দেখানো হয়? নদীর গতি দেখানো হয়, শহরের অবস্থান দেখানো হয়, অঞ্চল উষ্ণতা দেখানো হয়। তো উত্তর হচ্ছে শহরের অবস্থান। শহরের অবস্থান কোনো পয়েন্ট দ্বারা কিন্তু বোঝানো হয়। উত্তর বি হবে এখানে, পয়েন্ট দ্বারা কোনো শহরের অবস্থান বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, জলবায়ুর উপাদান নয় কোনটি? তাপমাত্রা, বায়ুর চাপ, জনসংখ্যা, বৃষ্টিপাত। তো জলবায়ুর উপাদান নয় হচ্ছে জনসংখ্যা, পপুলেশন। 54 নম্বর প্রশ্ন, স্কেল 1:50,000 মানে কি? 1:50,000 এর মানে কি? 1 কিমি সমান 50 কিমি, 1 সেমি সমান 500 মিটার, 1 সেমি সমান 50 কিমি, 1 মিটার সমান 50 কিমি। তো উত্তরে এখানে হবে কত? 1 সেমি। 1:, যত হবে 50,000 বলতে এখানে 500 মিটার হবে। 1 সেমিতে 500 মিটার, 50,000 সেমি। তো 50,000 সেমিতে 500 মিটার হয়। তো উত্তর হবে বি। 1 সেমি ইজিক্যাল টু 500 মিটার। তো পরবর্তী প্রশ্ন, বার গ্রাফ কোন তথ্য উপস্থাপন ভালো হয়? বার গ্রাফে কোন তথ্য উপস্থাপন ভালো হয়? অঞ্চল, তুলনামূলক তথ্য, মানচিত্র, ঘূর্ণন। উত্তর হচ্ছে তুলনামূলক তথ্য। কোনো বার গ্রাফ কিসের? একটা বিভিন্ন তথ্যকে তুলনামূলক, কোনটি ছোট কোনটি বড়, এই তুলনামূলক তথ্য সবচেয়ে বেশি ভালো উপস্থাপন করা হয় এই বার গ্রাফের মাধ্যমে। উত্তর বি। 56 প্রশ্ন, ফ্লাই পদ্ধতি দেখানো হয়। ফ্লাই পদ্ধতি কোথায় দেখানো হয়? বা ফ্লাই পদ্ধতি, বা এখানে ফ্লাই এখানে পাই হবে, তো একটু মিস্টেক হচ্ছে, পাই পদ্ধতি। তো এখানে হবে পাই, PIE। তো পাই পদ্ধতি দেখানো হয় জনসংখ্যার হার, আপেক্ষিক অনুপাত, নদীর স্রোত, অঞ্চল। তো আপেক্ষিক অনুপাত দেখানো হয়। উত্তর বি, আপেক্ষিক অনুপাত। তো আপেক্ষিক অনুপাত দেখা হয় পাই ডায়াগ্রাম বা পাই যে চিত্র, সেখানে আপেক্ষিক অনুপাত দেখানো হয়। তো পরবর্তী প্রশ্ন, প্রবাহ চিত্র, ফ্লো ডায়াগ্রাম। এই প্রবাহ চিত্র ব্যবহার করা হয় কিসে? নদী দেখাতে, তথ্য প্রবাহ দেখাতে, তাপমাত্রা দেখাতে, উচ্চতা দেখাতে। তো প্রবাহ, ফ্লো ডায়াগ্রাম দেখা হয় তো প্রবাহ, তথ্য প্রবাহ দেখাতে, কোনো অঞ্চলের যাতায়াত দেখাতে, গাড়ির তথ্য দেখাতে ইত্যাদি দেখাতে প্রবাহ ডায়াগ্রাম বা ফ্লো ডায়াগ্রাম দেখানো হয়। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, কোনটি রেখাচিত্র নয় কোনটি? গ্রাফ, হাইটোগ্রাম হচ্ছে হিস্টোগ্রাম হবে, হিস্টোগ্রাম, পাই চার্ট, বার গ্রাফ। তো রেখাচিত্র নয় হচ্ছে কোনটি? হিস্টোগ্রাম। এটি
রেখাচিত্র নয়, পাই পাই চার্ট, এখানে পাই চার্ট হবে, পাই চার্ট হবে PIE। তো পাই চার্ট এটি একটি কি গোল সার্কুলার চিত্র, এটি রেখাচিত্র নয়। উত্তর সি, পাই চার্ট। পরবর্তী প্রশ্ন, কন্টুর লাইন দ্বারা বোঝানো হয়, এটি একটি রিপিটেড কোশ্চেন। তো কন্টুর লাইন দ্বারা কি বোঝানো হয়? তাপমাত্রা, বৃষ্টিপাত, উচ্চতা, জনসংখ্যা। তো এই 59 নম্বর প্রশ্নের উত্তর তোমরা আমার কমেন্টে দাও। কন্টুর লাইন আমাদের যে জিওগ্রাফিক্যাল ম্যাপে ভূবৈচিত্র সূচক মানচিত্রে কি দেখা হয়? কন্টুর লাইন থাকে। তাহলে কন্টুর লাইন দ্বারা কি বোঝানো হয়? তাপমাত্রা বোঝানো হয়, বৃষ্টিপাত বোঝানো হয়, উচ্চতা বোঝানো হয়, জনসংখ্যা বোঝানো হয়। তো এটির উত্তর কিন্তু তোমরা আমার কমেন্টে জানাও কি উত্তর হবে। তো পরবর্তী প্রশ্ন 60 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, কোন মানচিত্রে প্রকৃত দূরত্ব সবচেয়ে ভালো বোঝানো হয়? প্রকৃত দূরত্ব সবচেয়ে বেশি ভালো বোঝানো হয় কোন মানচিত্রে? গ্লোব, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, রাস্তার মানচিত্র, আবহাওয়া মানচিত্র। মানচিত্রের প্রকৃত দূরত্ব সবচেয়ে ভালো বোঝা যায় কোথায়? টোপোগ্রাফিক্যাল ম্যাপে। টোপোগ্রাফিক্যাল ম্যাপে মানচিত্রের দূরত্ব সবচেয়ে ভালো বোঝা যায়। উত্তর বি, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো 59 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমার কমেন্টে জানাবে। 59 নম্বর প্রশ্ন এখানে জানাবে, কমেন্ট কিন্তু বেশি করার দরকার নেই, এখানে 5 যে 59 লিখবে, তারপরে ব্র্যাকেটে ABC এগুলো কিন্তু লিখে দেবে। তো এই ছিল আমাদের প্রশ্ন। আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ।